কেমন আছেন? আজকে শুরু হয়ে আজকে থেকে শুরু করব আমরা আমাদের প্রোগ্রামিং এর প্রথম ধাপ, যেটা কিনা হচ্ছে HTML দিয়ে আমরা শুরু করব। তো আমাদের আজকে সবচেয়ে ভালো হয় যদি আমরা বলে ফেলি যে আমরা কোন কোন মডিউলগুলো আগে শেষ করব। তো এটার জন্য আমরা যদি আমাদের টেক্সট ফাইলে লিখে ফেলি তাহলে হয়তো ভালো হবে। ডে 4, তো আমাদের এখানে হবে ডে 005 HTML। HTML তো এখানে আমি বলে দিই কোর্স আউটলাইন। তো আমরা এখানে দেখেছিলাম যে আমরা কম্পিউটার ফান্ডামেন্টাল নিয়ে কিছু বেসিক কিছু ধারণা নিয়েছি। তারপরে আমরা করব হচ্ছে HTML, তারপর হচ্ছে CSS, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ, তারপর জাভাস্ক্রিপ্ট, তারপর PHP, তারপর হচ্ছে MySQL, তারপর হচ্ছে Laravel, তারপর ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসটা হয়তো বা আগেও করতে পারি বা পরেও করতে পারি, PHP এর আগে বা পরে। তো সেটাই, এই কয়েকটা বিষয় আমাদের কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এই কয়েকটা বিষয় যদি আমরা জানি তাহলে আমাদের যে কোর্স আউটলাইন, যেটা কিনা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ফুল স্ট্যাক ওয়েবসাইট ডেভেলপার, তা আমরা হব ফুল স্ট্যাক ডেভেলপার, ওয়েব বেসড ডেভেলপার। আমরা ওয়েবসাইটের বিভিন্ন সফটওয়্যার ক্রিয়েট করব, অনলাইন সফটওয়্যার। তো ওইটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। তো মূল টার্গেটের মধ্যে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা HTML নিয়ে আলোচনা করব। HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যদিও এটাকে ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে, কিন্তু এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে সিনট্যাক্স ল্যাঙ্গুয়েজ, মানে ব্রাউজারকে বোঝানোর জন্য একটা স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ। তো আমরা শুরু করি HTML দিয়ে আজকের জন্য। ঠিক আছে, আমি এটাকে সেভ করে দিলাম এবং আমি যদি আমার ব্রাউজারে যাই, আপাতত এটা সেট এজ ডিফল্ট করে দেই। ডিফল্ট করার জন্য এখানে বলতেছে HTML সেট ডিফল্ট। ওকে, ডিফল্ট হয়ে গেল। এখন আমি যাব হচ্ছে W3C স্কুল। এখানে আমরা সাইন আপ করি। তো এখানে আমরা আমরা অন্য একটা জিমেল দিয়ে সাইন ইন করব, সাইন আপ করব, সরি সাইন আপ। তো যেই জিমেলটা দিয়ে সাইন আপ করব সেটা হচ্ছে এটা, এবং পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড এবং জিমেলের পাসওয়ার্ড কিন্তু সেম না। হ্যাঁ, জিমেলের ইমেলের যে পাসওয়ার্ডটা ওইটা থাকবে একরকম, এবং আমরা এই ইমেল ছাড়া অন্য যে কোনো সাইটে সাইন আপ করার সময় যে পাসওয়ার্ডটা দেবো ওইটা হবে আলাদা। ঠিক আছে, না হলে কিন্তু
একবার যদি আপনার কেউ পাসওয়ার্ড পেয়ে যায় তখন আপনার সবগুলো ওয়েবসাইট যেখানে যেখানে লগ ইন করা আছে ওগুলো অ্যাক্সেস করতে পারবে। এই জন্য আমরা বুঝে শুনে ইউনিক পাসওয়ার্ড দেবো সবগুলোর ক্ষেত্রে। ওকে, তো ফার্স্ট নেম decode image, সাইন আপ, সেভ দিয়ে দিচ্ছি। ওকে, এখন বলতেছে আমাদেরকে একটা ইমেল করছে যেটা দিয়ে হচ্ছে বলছে যে আমাদেরকে ভেরিফাই করার জন্য। তো আমরা একটু ভেরিফাই করে ফেলি আমাদের মোবাইল দিয়ে। এখান থেকেও আমরা ভেরিফাই করতে পারবো, কিন্তু আমাদের ওটার জন্য আবার লগ ইন করা লাগবে। তো আমি চাচ্ছি না এই ব্রাউজারে আবার আলাদা করে লগ ইন করতে, এই জন্য। ওকে, ডান। আমাদের লগ ইন করা হয়ে গেছে। প্ল্যান, আমরা ফ্রিতে যাব ফরএভার। তারপর হচ্ছে কন্টিনিউ। আচ্ছা, তো আমরা যেটা দেখেছি কিভাবে W3 স্কুলে আমরা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? তাহলে এইটা তো দেখলাম, এটার পরে আমাদের এখন আমরা গোল সেট করব। লার্নিং পাথ, আমরা কি কি শিখবো এখানে। মাই গোলসে যাই, গোলসে গিয়ে একটা গোল সেট করি। ফুল স্ট্যাক ডেভেলপার, এখানে HTML থাকবে, CSS থাকবে, জাভাস্ক্রিপ্ট থাকবে, DSH, তারপর জাভাস্ক্রিপ্ট, CSS, বুটস্ট্র্যাপ কি আছে কিনা আমরা একটু দেখি। বুটস্ট্র্যাপ 3, তাহলে এইগুলো, এটা কি বলতেছে? Node.js, React। আচ্ছা, এইগুলো দিয়ে আমরা আপাতত শুরু করি, বাকিগুলো পরবর্তীতে অ্যাড করে নিব। তাহলে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, Node.js, React। কন্টিনিউ দিলাম আমাদের ফুল স্ট্যাক ডেভেলপারের জন্য। কন্টিনিউ হয়ে গেছে। অ্যালোকেটেড উইকলি স্টাডি টাইম 8 hours ইচ উইক, তার মানে 8 hours আমরা 5 দিনে 2 ঘন্টা বা 1 ঘন্টা করে হলে 5 ঘন্টা। হ্যাঁ, এস্টিমেটেড গোল টু কমপ্লিট 10 months, আমরা এটাকে একটু বাড়াইতে হবে, সপ্তাহে 14 ঘন্টা করে, ঠিক আছে? ওকে, 5 months 3 weeks, গ্রেট। আচ্ছা, তাহলে আমরা এই হলো অবস্থা। আমরা যদি এখন মাই লার্নিং এ যাই, ফুল স্ট্যাক ডেভেলপার, এখানে আমরা কন্টিনিউ করব। প্রথমে হচ্ছে HTML, কন্টিনিউ। HTML এ Node.js এ চলে আসছি। Node.js, কিন্তু আমাদেরকে যেতে হবে HTML এ। আমরা আগে HTML এ শুরু করব। এই যে, তাহলে শুরু করি, কন্টিনিউ। তাহলে HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা আমাদের এই ব্রাউজারকে বোঝাইতে সাহায্য করে যে কোন এলিমেন্ট গুলো কিরকম ভাবে বসবে, কোনটার কি নাম হবে সেটা, ঠিক আছে? তো এখানে HTML এর বেসিক কিছু ধারণা দেয়া আছে, মানে HTML কবে থেকে চালু হয়েছে, কেন HTML is the standard markup language for web pages। তারপর হচ্ছে HTML এর স্ট্রাকচার গুলো দেয়া আছে,
HTML এর এক্সাম্পল দেওয়া আছে, আর এখানে আপনারা নিজেরা এখানে ট্রাই ইট ইউরসেলফ দিয়ে নিজেদের মতো কোডিং লিখে আপনারা এখানে প্র্যাকটিস করতে পারবেন। যেমন কি দিস ইজ এ হেডিং না লিখে আমি দিলাম ওয়েবসাইট টাইটেল। এখন যদি আমি রান দিই, ওয়েবসাইট টাইটেল হয়ে গেছে। তারপর দিস ইজ অ্যান আর্টিকেল, এই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে ওয়েবসাইটে শো হয়। আমরা যাই, আমরা শুরু থেকে শুরু করব। ইন্ট্রোডাকশনটা এইখানে যে লেখাগুলো আছে আপনারা অবশ্যই সবগুলো পড়বেন, বিষয়বস্তু জানার জন্য অবশ্যই পড়বেন। তারপর ইন্ট্রোডাকশন আছে, ইন্ট্রোডাকশনে বলা হচ্ছে হোয়াট ইজ HTML। তো HTML স্ট্যান্ডস ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপর এটা হচ্ছে ওয়েব পেজ ক্রিয়েট করার জন্য একটা স্ট্যান্ডার্ড। তারপর এটা হচ্ছে ওয়েব পেজের স্ট্রাকচারটাকে ডিসক্রাইব করে যে কোনটা কি হবে। তারপর হচ্ছে HTML কনসিস্ট অফ এ সিরিজ অফ এলিমেন্টস, তার মানে হচ্ছে একটা ওয়েব পেজে যে একটা এলিমেন্ট থাকবে তা না, অনেকগুলোই থাকতে পারে। আচ্ছা, তো HTML এলিমেন্টস টেল দ্য ব্রাউজার হাউ টু ডিসপ্লে কন্টেন্ট, যেটা কি না আমরা শুরুতেই বলেছি যে আমরা কোন জিনিসটা কিভাবে শো করাইতে চাই সেটা ব্রাউজারকে বলে। যেমন কি এখানে দেখেন আমরা দুইটা টেক্সট লিখেছিলাম, দুইটা টেক্সট দুইটা লাইন লিখেছি এবং দুইটা লাইন দুইভাবে শো করতেছে, একটা বোল্ড টেক্সট হেডলাইনের মতো এবং একটা নর্মাল লাইন। তো এটাই এই HTML করে ব্রাউজারকে বোঝাইতে যে এটা তুমি এভাবে প্রদর্শন করো, ঠিক আছে। HTML elements label pieces of content such as this is heading, this is paragraph, this is a link, etc. তো এগুলা হচ্ছে এলিমেন্টস, কন্টেন্ট গুলোকে, যে এলিমেন্টস আমরা বলতেছি এই যে H1 এখানে P, এগুলাকে বলতেছি এলিমেন্টস। এই এলিমেন্টস এর ভিতরে থাকে এই কন্টেন্টস গুলো, এই কন্টেন্টস গুলো কে লেবেল দেয় HTML-টা, যে এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা হেডিং, ঠিক আছে। এই কন্টেন্টটাকে ও লেবেল দিয়েছে এটা একটা হেডিং, এবং এই কন্টেন্টটাকে ও লেবেল দিয়েছে এটা একটা প্যারাগ্রাফ। তো এই লেবেলটা দেখে ব্রাউজার বুঝতে পারে যে আমি এটাকে কিভাবে প্রদর্শন করব, ঠিক আছে। এটাই বলছে এখানে। এ সিম্পল HTML ডকুমেন্টের স্ট্রাকচার এখানে বলে দিছে। প্রথমে এই প্রথম যে এলিমেন্ট থাকবে এই এলিমেন্টটা হচ্ছে ডক টাইপ নির্ধারণ করে দিবে যে এটা HTML একটা ডকুমেন্ট। তারপর হচ্ছে HTML শুরু হবে এবং HTML শেষ হবে। হেডিং থাকবে, হেডিং এর মধ্যে টাইটেল থাকে, তারপর বিভিন্ন ধরনের লিংক থাকে, তারপর আমরা যে এই যে আইকনগুলো দেখতেছি এইসব আইকন থাকে হেডের মধ্যে, ঠিক আছে। তারপর হচ্ছে এই বডি পার্ট, এই বডি পার্টের ভিতরে এই বডিটাও একটা এলিমেন্ট, হেডটাও একটা এলিমেন্ট, HTML-টাও একটা এলিমেন্ট, ঠিক আছে। তো সবগুলোই এক একটা এলিমেন্ট এবং এক একটা এলিমেন্টের এক একটা কাজ থাকে। তো ডক টাইপ নির্ধারণ করার পর বা ডিক্লেয়ার করার পর যেই ট্যাগটা শুরু হয় সেটা হচ্ছে HTML এলিমেন্ট, এবং এগুলোকে আমরা বলতেছি ট্যাগ। আমরা এই যে what is an HTML element? An HTML element is defined by a start tag, some content and an end tag. তো এখানে start tag, some content and end tag বলতেছে। তো আমরা যদি টাইটেলটাকে এখানে ফোকাস করি, এখানে এইটা হচ্ছে আমাদের start tag, some content মানে ট্যাগের ভিতরে যে কন্টেন্টটা থাকবে বা এই এলিমেন্টটাকে আমরা ট্যাগ বলতেছি, আবার ট্যাগ হচ্ছে এলিমেন্ট, ভাইস ভার্সা। তো স্টার ট্যাগ শুরু হওয়ার পর এলিমেন্টের ভিতরে কন্টেন্টটা কি থাকবে সেটা হচ্ছে এটা। তারপর কন্টেন্ট দেওয়া শেষ হয়ে গেলে আমরা এটাকে বুঝাবো, ব্রাউজারকে বুঝাইতে হবে যে আমার এই এলিমেন্টটা এখানে শেষ হয়ে গেছে, এই জন্য একটা এন্ড ট্যাগ থাকে। তো স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের পার্থক্য হচ্ছে এন্ডিং ট্যাগের শুরুতে একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতেছি HTML স্টার্টিং ট্যাগ শুরু হয়েছে, এটার এন্ডিং ট্যাগ হচ্ছে একবারে সবার শেষে, হ্যাঁ। এবং হেডিং ট্যাগ আছে এলিমেন্ট, এটার হেডিং এলিমেন্ট এন্ডিং ট্যাগ হচ্ছে এখানে, বডিটা এখানে শুরু হয়েছে এইখানে এবং শেষ হয়েছে এইখানে। তো সবগুলাই যেহেতু একটা এলিমেন্ট, তো আমরা দেখতে পাচ্ছি যে এলিমেন্টের ভিতরে আবার এলিমেন্ট রাখতেছি আমরা, বডির এলিমেন্টের ভিতরে আমাদের আরো আছে দুইটা এলিমেন্ট। এইভাবেই আমাদের HTML কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে একবারে বেসিক একটা
স্ট্রাকচার, যেখানে আমরা যদি আবার শুরু থেকে বোঝাই তাহলে এখানে আমরা শুরুর যে এলিমেন্ট এটাতে আমরা ডিক্লেয়ার করব যে আমার এই ডকুমেন্টটা কি ধরনের। তো এখানে বলতেছে আমার ডকুমেন্টটা হচ্ছে ডক টাইপ হচ্ছে এইচটিএমএল। এইটা আমাদের ব্রাউজার রেন্ডার করবে না, মানে ব্রাউজার কোথাও শো করবে না, কিন্তু এটা দ্বারা ব্রাউজার বুঝে নেবে যে এইচটিএমএল কোন ভার্সন আমরা ব্যবহার করতেছি। দ্বিতীয় যেই এলিমেন্ট বা ট্যাগ সেটা হচ্ছে আমাদের এইচটিএমএল। এখানে আমরা ব্রাউজারকে বোঝাতে চাচ্ছি যে এখান থেকে আমি আমার এইচটিএমএল এর স্ট্রাকচারগুলো লেখা শুরু করতেছি। তো এইচটিএমএল শুরু হয়ে গেছে। এখন আমরা এইচটিএমএল এর হেডিং একটা পার্ট থাকে, যেই হেডিং পার্টে আমরা এই যে এই সব ডিটেলসগুলো দেখতে পাই। এখানে ট্যাবের মধ্যে টাইটেল আছে, এই টাইটেলগুলো। তো হেড ট্যাগ শুরু হয়েছে এখানে এবং শেষ হয়েছে এখানে, মাঝখানে একটা এলিমেন্ট দিচ্ছে সেটা হচ্ছে টাইটেল। টাইটেল ট্যাগের মধ্যে পেজ টাইটেল দিচ্ছে। তো আমরা যদি এখানে যাই, এখানে আমরা এই যে পেজ টাইটেলই ছিল, এটার যেহেতু এখানে কোনো নাই, কি বলবো আমরা এটাকে, এই যে ট্যাব নাই, ট্যাব হেডার নাই, এই কারণে আমরা এই পেজ টাইটেলটাকে দেখতে পারতেছি না। এটা আমরা একটু পরেই দেখব। তো এই পেজ টাইটেলের মধ্যে থাকবে যেটা কিনা আমাদের এখানে শো করবে। তো এই হেড ট্যাগের মধ্যে আরো এলিমেন্টস থাকে এসইও রিলেটেড, তারপর লিংক রিলেটেড। ওইগুলো যদি আমাদের প্রয়োজন হয় বসাবো, না প্রয়োজন হলে আমরা পরবর্তী ট্যাগের মধ্যে চলে যাব। যেহেতু হেড ট্যাগের মধ্যে শুধু এইসব ইনফরমেশনই থাকে, এই জন্য এটাকে এখানে ক্লোজ করে দিছে। তারপরে শুরু হয়ে গেছে বডি ট্যাগ। তো বডি ট্যাগের ভিতরে যেগুলো থাকবে এগুলো ওই ব্রাউজারের বডির ভিতরে শো করবে, ঠিক আছে। আর হেড ট্যাগের ভিতরে যেগুলো থাকবে সেগুলো শুধুমাত্র এই টাইটেলটা শো করবে এইখানে উপরে ট্যাবের মধ্যে, আর বাকি যে ইনফরমেশনগুলো থাকবে ওইগুলো হয়তোবা অন্য কাজে লাগবে কিন্তু শো করে না। আচ্ছা, তাহলে আমাদের এই যে বডি ট্যাগের ভিতরে আরো অনেকগুলো ট্যাগ আছে। তারপরে আমরা বডি ট্যাগের কাজ যখন শেষ হয়ে যাবে আমরা এইচটিএমএলটাকে ক্লোজ করে দেব, ঠিক আছে। এই এইচটিএমএল স্টার্ট হয়েছিল এখানে, ক্লোজ হয়েছে এখানে, বডি ট্যাগ স্টার্ট হয়েছে এখানে, ক্লোজ হয়েছে এখানে। তো আমরা যখন এইচটিএমএল লিখব তখন আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা একটা ট্যাগ ক্লোজ করেছি, স্টার্ট করেছি, কিন্তু ক্লোজ করেছি কিনা, এবং ক্লোজ করলেও এই স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশগুলো দিয়েছি কিনা, সিনট্যাক্সগুলো প্রপারলি দিয়েছি কিনা সেগুলো মাথায় রাখতে হবে। এগুলো যদি আমরা লেখার সময় গুরুত্ব না দেই তাহলে দেখা যাবে যে আমাদের ওয়েব পেজটা ঠিকমতো রান করবে না, এবং এই ছোটখাটো বিষয়গুলো খুঁজে পেতে পরবর্তীতে অনেক সময় সাপেক্ষ হয়, ঠিক আছে। তাহলে এখানে এক্সপ্লেইন করছে যে এই ট্যাগটা কি, এই এলিমেন্টটা কি, এই এলিমেন্টটা কি। তো এগুলো সবই আমরা পড়ব। যখন আপনারা নিজেরা দেখবেন তখন এই সবগুলো বিষয় পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন। না বুঝলে কারো হেল্প নেবেন, যারা জানে তাদের হেল্প নেবেন। এভাবে শিখতে হবে, বুঝে বুঝে শিখলে আপনার জিনিসটা মনে রাখতে সহজ হবে, ঠিক আছে। তো প্রথম যেই এলিমেন্টটা এখানে ব্যবহার করছে ডক টাইপ এইচটিএমএল, সেটার ব্যাখ্যা ওরা দিচ্ছে দ্য ডক টাইপ এইচটিএমএল ডিক্লারেশন ডিফাইন্স দ্যাট দিস ডকুমেন্ট ইজ এন HTML5 ডকুমেন্ট। আচ্ছা, তারপর বলতেছে HTML এলিমেন্ট ইজ দ্য রুট এলিমেন্ট অফ এন HTML পেজ, ঠিক আছে। Head element contains meta information about the HTML page, ঠিক আছে। তারপর হচ্ছে title, the element specifies a title for the HTML page which is shown in the browser's title bar or in the pages tab. Body element defines the document's body and is a container for all the visible contents such as headings, paragraphs, images, hyperlinks, tables, lists, etc. তো আমরা এখানে যতগুলো কন্টেন্ট দেখতে পারতেছি সবগুলোই হচ্ছে HTML পেজের একটা বডির ভিতরের অংশগুলো। তারপর বলতেছে যে এই যে হেডিং, HTML বডির ভিতরে কি কি থাকে, হেডিং থাকে, প্যারাগ্রাফ থাকে, ইমেজ থাকে, লিঙ্ক থাকে। এখানে একটা ইমেজ দেখতে পারতেছি আমরা, এখানে একটা বাটন, এগুলো এক একটা লিঙ্ক, ওগুলোর কথাই বলছে। তো এই লিস্ট, টেবল, হাইপারলিঙ্ক, ইমেজ, প্যারাগ্রাফ, হেডিং এগুলো আমরা কিভাবে ব্রাউজারকে বোঝাবো, ওইগুলোর জন্য বিভিন্ন ধরনের প্রি-ডিফাইন্ড ট্যাগ বা এলিমেন্ট তৈরি করা আছে।
তো কোনটার জন্য কোনটা ব্যবহার করতে হবে সেটাই আমরা দেখব এবং শিখব। ওইটাই হচ্ছে HTML এর এই মডিউলের মেন কাজ, যে কোন এলিমেন্ট দিয়ে আমরা কি করব, কোন কাজের জন্য কোন এলিমেন্ট ব্যবহার করতে হবে, এটাই আমাদেরকে শিখতে হবে। তারপর হচ্ছে যখন মনে করেন আপনি তো মুখস্থ করবেন না, আপনি বুঝে বুঝে কাজ করবেন। কোনো কারণে যদি ভুলে যান যে এই কাজের জন্য এলিমেন্ট কোনটা আমার প্রয়োজন হয়, বা এলিমেন্টের নাম মনে আছে কিন্তু এটার কাজ মনে নাই, তখন আপনি এইভাবে এখানে AW3 স্কুলে এসে আপনি এখানে সার্চ করতে পারবেন। এই টপিকগুলো লিখে সার্চ করলে ওখানে চলে আসবে, এবং এখানে যে বিষয়টা হচ্ছে এখানে আপনার সহ দেয়া আছে, স্ট্রাকচার এক্সাম্পল সহ দেয়া আছে, এবং কোড লেখারও ব্যবস্থা আছে। আপনি এখানে কোড লিখে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হলো অবস্থা। তার পরবর্তীতে বলতেছে দ্য H1 ট্যাগ দ্যাট, যেটাই আমরা এখানে দেখতে পারছিলাম সেটা হচ্ছে এলিমেন্ট ডিফাইন্স এ লার্জ হেডিং, পি এলিমেন্ট ডিফাইন্স এ প্যারাগ্রাফ। হ্যাঁ, এইভাবে আমরা এই বিষয়বস্তুগুলো বোঝার চেষ্টা করব। তো এখন বলতেছে, এইটা তো আমরা আলোচনা করেই ফেলছি যে HTML এলিমেন্ট হচ্ছে HTML ট্যাগ। তো ট্যাগ নেম থাকবে এই লেস দেন গ্রেটার দেন সাইনের ভিতরে, তারপর কন্টেন্ট থাকবে ট্যাগের ভিতরে, এলিমেন্টের ভিতরে কন্টেন্ট, তারপর এই ট্যাগটা ক্লোজ হয়ে যাবে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, ট্যাগ নেমটা দিয়ে দেব অবশ্যই লেস দেন এবং গ্রেটার দেন সাইনের ভিতরে। The HTML element is everything from the start tag to the end tag. হুম, আচ্ছা, br none elements content end content। আচ্ছা, এখানে বলতেছে some HTML elements have no content like the br element. These elements are called empty elements. Empty elements do not have an end tag. তো এখানে আমরা যদি একটা জিনিস দেখি যে এইখানে এটা একটা ট্যাগ, এই ট্যাগের স্টার্টিং ট্যাগ আছে, এন্ডিং ট্যাগ আছে, মাঝখানে এলিমেন্ট কন্টেন্টও আছে, ট্যাগের কন্টেন্ট। ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে, যেমন কি কিছু কিছু ক্ষেত্রে কোনো এলিমেন্টের কন্টেন্ট হয় না। তো যেসব এলিমেন্টের কন্টেন্ট হয় না ওইসব এলিমেন্টগুলোর এন্ডিং ট্যাগের প্রয়োজন হয় না, যার কারণে শুধুমাত্র স্টার্টিং ট্যাগটা দিয়েই শেষ করে দেয়। যেমন কি এখানে ডক টাইপে এটা একটা এলিমেন্ট বা ডিক্লারেশন হলেও এটার কোনো এন্ডিং ট্যাগ নাই, যার কারণে এটার আমরা শেষ কোথাও দেখতেছি না। ওরকম ভাবে কিছু কিছু ট্যাগ আছে, এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, এটার কাজ এখানে দেখায় নাই, এক্সাম্পল দিচ্ছে। এটা হচ্ছে বিআর দিয়ে ব্রেক বোঝায়, এবং পি দিয়ে প্যারাগ্রাফ, এইচ দিয়ে হেডলাইন, এগুলো তো এগুলোর প্রতিটা লেটারেরই একটা মিনিং আছে, এইভাবে মনে রাখতে সহজ হয়। তো বিআর হচ্ছে ব্রেক। তো আমরা বুঝাইতে চাচ্ছি যে এখানে একটা ব্রেক দাও। মনে করো আমরা যদি এখানে লিখি এই ইজের পরে একটা ব্রেক দেব, তাহলে আমি যদি এখানে বিআর লিখি এবং রান করি, তাহলে দিস ইজ, এরপরে এন আর্টিকেলটা দেখবেন নিচে চলে যাবে, এই যে নিচে চলে গেছে। তো এখানে বিআর দিয়ে আমি বুঝাইতে চাচ্ছি ব্রাউজারকে আমার এখানে একটা ব্রেক দরকার, মানে লাইন ব্রেক। হ্যাঁ, তো এটা ব্রেক দরকার বুঝাইতে চাচ্ছে, সে বুঝে গেছে, যার কারণে এটার কোনো কন্টেন্ট দরকার নেই। এটা মূলত অন্য কোনো ট্যাগের কন্টেন্টের ভিতরেই হবে, অথবা বাইরেও হতে পারে। আমি যদি চাই যে H1 এবং P এর মধ্যবর্তী যে গ্যাপটা এটা বেশি হবে, তো আমি এখানে বিআর দিয়ে দিলাম, একটা দিয়ে দেখি কি অবস্থা হয়। এই যে একটু নিচে নেমে গেছে। আমি যদি আরেকটা বিআর দেই, তাহলে আরেকটু নিচে নেমে গেছে। এইভাবে আমরা ব্রেক দিতে পারি, এবং এই ব্রেকের, যেহেতু এটা একটা এমটি এলিমেন্ট বা ট্যাগ, তাই এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই এবং কোনো কন্টেন্টও নাই। তারপর বলতেছে ওয়েব ব্রাউজার্স নিয়ে। তো আমরা HTML গুলো দেখার জন্য অবশ্যই আমাদের ব্রাউজার লাগবে। তো আমরা ব্রাউজার নিয়ে আগেই কথা বলেছি। তো ব্রাউজারের মধ্যে কিছু কিছু ব্রাউজারের ওরা হিন্টস দিছে, যে ক্রোম, এজ, ফায়ারফক্স, সাফারি, এছাড়াও আরো বিভিন্ন ধরনের, মোবাইলের ক্ষেত্রে ওপেরা, ইউসি ব্রাউজার, এসব ব্রাউজার পপুলার। তো এইগুলো থাকে আর কি। ঠিক আছে? ব্রাউজারে কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত HTML CSS শেখার সময়ে আমরা ব্রাউজারে নিয়ে তো এমন একটা পার্থক্য করব না, যে কোনো ব্রাউজার হলেই হবে।
তারপর বলতেছে HTML পেজ স্ট্রাকচার। তো আমরা শুরুতেই যখন যে এক্সাম্পলটা দেখেছিলাম ওইখানে বলেছি যে স্ট্রাকচারটা কিভাবে হয়। তো এখানে বলতেছে প্রথমে HTML ইন্ডি স্টার্টিং ট্যাগ থাকবে, তারপর হেডিং ট্যাগ থাকবে, হেডিং ট্যাগের ভিতরে টাইটেল থাকবে, মেটাডাটা, তারপর হেডিং ট্যাগ ক্লোজ হয়ে বডি ট্যাগ স্টার্ট হবে। বডি ট্যাগের ভিতরে যেই এলিমেন্টস গুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো দেওয়ার পর বডি ট্যাগ ক্লোজ করে HTML ট্যাগও ক্লোজ করে দিব। তো HTML ট্যাগ স্টার্টিং এর পরে হেডিং ট্যাগ স্টার্ট এবং ক্লোজ হবে, তারপরে বডি ট্যাগ স্টার্ট এবং ক্লোজ হবে, তারপরে HTML ট্যাগ ক্লোজ হয়ে যাবে। তো বডি ট্যাগের ভিতরে আমরা অন্যান্য কন্টেন্ট গুলো দেবো যেগুলো দিয়ে আমরা আমাদের ওয়েবসাইট বানাইতে চাই, ওয়েব পেজটা। আচ্ছা, তো এখানে কি বলছে, নোট দিছে একটা, the content inside the body section will be displayed in a browser. The content inside the title element will be shown in the browser's title bar or in the pages tab. ঠিক আছে, তো এখানে বলে দিছে যে বডি ট্যাগের ভিতরের অংশগুলো কোথায় দেখাবে এবং হেডিং ট্যাগের ভিতরের অংশগুলো যে টাইটেল সেটা কোথায় শো করবে। এবং এখানে একটা হিস্ট্রি দিছে যে HTML কিভাবে উৎপন্ন হয়েছে, কখন থেকে এটার ডেভেলপমেন্ট শুরু হয়েছে, এবং আমরা এখানে শুরুতে বলছি HTML5, এই যে ডিক্লারেশনে দেওয়া ছিল HTML5, এই যে এটা HTML5 ডকুমেন্ট। তো HTML5 তাহলে 4 কোথায় গেল, শুধু HTML কোথায় গেল, এগুলো। তো এখানে একটা ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরছে। সেটা হচ্ছে 1989 সালে টিম বার্নার্স-লি www এটা তৈরি করেছে, আবিষ্কার করেছে। www হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তারপরে 91 সালে সে HTML তৈরি করেছে। 93 সালে ডেভ রাজেট ড্রাফটেড HTML প্লাস। তাহলে 91 সালে HTML চালু হওয়ার পর 93 সালে নতুন একটা ভার্সন আসলো HTML প্লাস। 95 সালে আসলো HTML 2.0। HTML ওয়ার্কিং গ্রুপ ডিফাইন। তাহলে এর পরবর্তীতে 93 সালের পরবর্তীতে একটা গ্রুপ ওরা তৈরি করছে কয়েকটা দলের, যারা কিনা এটা বানাইছে। 97 সালে এই W3C তারা চালু করলো HTML 3.2। তারপর 99 সালে চালু করলো 4.01। আবার 2000 সালে ওরা রিকমেন্ড করলো XHTML 1.0। ঠিক আছে, তারপর হচ্ছে এই ভার্সনগুলোতে ডিফারেন্সটা হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাগ কিভাবে শো করবে, তারপর ট্যাগের কি কি স্টাইল হবে সেগুলো। হ্যাঁ, তারপর হচ্ছে 2008 সালে হলো হোয়াট WG HTML5 ফার্স্ট পাবলিক ড্রাফট। তাহলে 2008 সাল থেকে HTML5 এর যাত্রা শুরু হয়েছে। 12 সালে HTML5 যেটা ড্রাফটে ছিল সেটা একটা স্ট্যান্ডার্ডে পরিণত হয়। 14 সালে W3C স্কুলও রিকমেন্ডেড করে। ওরা আগে রিকমেন্ড করেছিল XHTML 1.0, তারপরে ওরা 14 সালে এই HTML5টাকে রিকমেন্ড করে। 16 সালে হচ্ছে HTML5.1 ওরা রিকমেন্ড করে। 17 সালে 5.1 সেকেন্ড এডিশন এবং 17 সালে 5.2। ঠিক আছে, তাহলে এখানে বলতেছে দিস টিউটোরিয়াল ফলোজ দ্য লেটেস্ট HTML5 স্ট্যান্ডার্ডস। তো লেটেস্ট হয়তো বা 5.2 এর স্ট্যান্ডার্ডের কথাই এখানে বলতেছে। ঠিক আছে, তাহলে তো এইভাবে যদি আপনারা ফলো করেন এই টিউটোরিয়ালগুলো তাহলেও হবে। এখানে আমাদের পরিচিত যা যা লাগে HTML শেখার জন্য সবগুলো জিনিসই এখানে দেয়া আছে। ফর্মস, গ্রাফিক্স, মিডিয়া, APIs, এক্সাম্পলস, রেফারেন্সেস, ট্যাগ লিস্ট। আমি যদি এই ট্যাগ লিস্টটাকে রাইট ক্লিক করে নতুন একটা উইন্ডোতে ওপেন করি তাহলে এখানে বিভিন্ন যত ধরনের ট্যাগ আছে HTML এ সবগুলো ট্যাগ লিস্ট এবং এটার কাজ কি সেটা আমরা এখানে দেখতে পারবো। তো শুরুতেই আছে হচ্ছে যেইটা দিয়ে ওরা কথা বলছে সেটা হচ্ছে কমেন্ট করে। কমেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ প্রোগ্রামিং ফিল্ডে, এটা নিয়ে আমরা পরবর্তীতে দেখব। তারপর হচ্ছে ডক টাইপ, যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ডকুমেন্ট টাইপটা নির্ধারণ করে। এ ট্যাগ দিয়ে হচ্ছে ওরা অ্যালফাবেটিক্যালি সবগুলো সাজাইছে। এ ট্যাগ দিয়ে হচ্ছে
হাইপার লিঙ্ক, যেগুলো একটা লিঙ্ক, এই যে এগুলোতে ক্লিক করলে যেগুলো অন্য জায়গায় চলে যায় সেটা, এগুলোকে আমরা লিঙ্ক বলতেছি। abbreviation defines an abbreviation or an acronym, যেটা হচ্ছে গ্রামার অথবা ওয়ার্ড নিয়ে কাজ করার সময় এগুলো ব্যবহার করা হয়। acronym not supported in HTML5 use abbreviation instead, defines as an acronym। তো এখানে বলতেছে কিছু কিছু ট্যাগ ছিল যেগুলো আমাদের HTML5 এর আগের ভার্সনে অ্যাভেলেবেল ছিল, যেটার কিনা বর্তমানে প্রয়োজন না হওয়ার কারণে আমরা ওগুলো ব্যবহার করব না। তো ওগুলোর পরিবর্তে যদি এরকম এটার যে বৈশিষ্ট্য ছিল ওই বৈশিষ্ট্য যদি আমাদের প্রয়োজন হয় কোনো এলিমেন্টসে আনার, ওইটার পরিবর্তে কি ট্যাগ ব্যবহার করতে পারি সেটা এখানে বলে দিচ্ছে যে এটার পরিবর্তে এটা যেহেতু সাপোর্ট করতেছে না, এটার পরিবর্তে এটা ব্যবহার করো। তাহলে অ্যাক্রোনিমের পরিবর্তে আমরা অ্যাব্রিভিয়েশন যে ট্যাগটা আছে ABBR এটা ব্যবহার করব। তারপরে হচ্ছে অ্যাড্রেস ডিফাইন্স কন্টাক্ট ইনফরমেশন ফর দ্য অথর ওনার অফ এ ডকুমেন্ট। তো এখানে এই অ্যাড্রেস এবং ওয়েবসাইট ই-কমার্সের যে অ্যাড্রেসগুলো থাকে ওগুলো সেম না, ঠিক আছে? এই অ্যাড্রেস ট্যাগটা ব্যবহার করব তখনই যখন আমরা অথরের কোনো কন্টাক্ট ইনফরমেশন দেব, তখন অ্যাপলেট নট সাপোর্টেড ইন HTML5 এটার পরিবর্তে এমবেড ওর অবজেক্ট ব্যবহার করতে বলতেছে। তারপর হচ্ছে এরিয়া ডিফাইন্স অ্যান এরিয়া ইনসাইড অ্যান ইমেজ ম্যাপ আর্টিকেল। তো এভাবে আমরা আমাদের সবগুলো লিস্ট, আমরা ট্যাগ লিস্ট এখানে আমরা দেখতে পারবো, ঠিক আছে? সবগুলো লিস্ট এখানে লিস্ট আকারে দেওয়া আছে, ট্যাগ লিস্ট। তারপর এই তো আমরা এখান থেকেই দেখব যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ। তো আমাদের বেসিক শেখার জন্য যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমরা দেখব, বাকিগুলো হয়তো বা আমরা দেখাবো না, যাতে করে কোর্সটা বেশি লম্বা না হয়ে, যেমন কি HTML ভার্সেস XHTML। তো এটা রিডিং এর বিষয়, এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। যেহেতু আমরা এখন আর XHTML ব্যবহার করতেছি না, যার কারণে এটা যদি এটা সম্পর্কে জেনে থাকেন তাহলে খুবই ভালো, আপনার জন্যই ভালো হবে। কিন্তু এটা আমাদের এখন আর প্রয়োজন নাই, এখন আমরা HTML5 নিয়ে কাজ করি। তো XHTML এর বৈশিষ্ট্যটা কি ছিল এটা আমাদের জেনে রাখা উচিত, যার কারণে আমি বলেছি যে আপনারা এই যেই আর্টিকেলগুলো দেয়া আছে এটার ভিতরে এগুলো পড়বেন, পড়ে যাবেন, ঠিক আছে? তো আমরা ছিলাম হচ্ছে ইন্ট্রোডাকশন থেকে আমরা এইভাবে নেক্সট করে করে পরবর্তী ইয়েতে যেতে পারি। এখন বলতেছে যে লার্ন HTML using Notepad or text edit. Web pages can be created and modified by using professional HTML editors. However, for learning HTML we recommend a simple text editor like Notepad। PC তে যেটা থাকে, কম্পিউটারে বাই ডিফল্ট যেটা এডিট থাকে, যেটা আমরা এখানে ব্যবহার করতেছিলাম এতদিন ধরে, or text edit ম্যাকবুকের যে অ্যাপলের যে ম্যাকবুক ওটা ওদের সফটওয়্যারটার নাম হচ্ছে টেক্সট এডিট আর পিসিটা হচ্ছে নোটপ্যাড, ঠিক আছে? তো ওরা বলতেছে যে প্রফেশনাল HTML এডিটরও আছে, যেটা হয়তো বা একটু হেল্পফুল হবে যারা অ্যাডভান্স লেভেলের তাদের জন্য, কিন্তু বিগিনার যারা শুরু থেকে শুরু করতেছে তাদের জন্য উচিত হবে এই নোটপ্যাড যেটা বেসিক সেটা ব্যবহার করা। We believe that using a simple text editor is a good way to learn HTML। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে আমরা শুরুতেই যদি অনেক বেশি হেল্প নেই তাহলে আমরা এটা দেখা যাবে যে পরবর্তীতে এই হেল্প ছাড়া, মনে করেন আমাদেরকে কেউ একটা বেসিক এডিটর ধরায় দিয়ে বললো তুমি এই ওয়েবসাইটটা বানাও শুধুমাত্র এই এডিটরটা ব্যবহার করে, তখন আমাদের ঝামেলায় পড়তে হতে পারে যে আমাদের অনেক ট্যাগের স্ট্রাকচার, অরিজিনাল স্ট্রাকচারটা মনে থাকতে নাও পারে, যার কারণে দেখা যাবে যে কারণ কি আমরা সাজেশন ব্যবহার করে এগুলো লিখেছিলাম এই কারণে মনে থাকবে না। তো ওইটাকে যাতে দূর করা যায় ওই সমস্যাটা, এটার জন্যই আমরা শুরুতে যখন শিখবো তখন টেক্সট এডিটর ব্যবহার করব, নর্মাল যেটা। ফলো দ্য স্টেপস বিলো টু ক্রিয়েট ইউর ফার্স্ট ওয়েব পেজ উইথ দ্য নোটপ্যাড অর টেক্সট এডিট। তো এখানে আমরা শুরু করি, তো আমরা এখানে শুরুতে যেই ইটা ছিল স্ট্রাকচারটা, ওই স্ট্রাকচারটাই আমরা বানাবো, এই যে এই স্ট্রাকচারটা, কিন্তু কন্টেন্টগুলো থাকবে অন্যরকম, এবং আমরা এই ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করে দেখব যে এটা কিভাবে ওপেন হয়, ঠিক আছে?
তো তার আগে আমি এটাকে একটু আপডেট করে নিই। এখানে ওপেনিং অ্যাকাউন্ট ইন এইচটিএমএল ঠিক আছে। তারপর এইচটিএমএল স্ট্রাকচারটা আমরা দেখে ফেললাম। স্ট্রাকচার প্র্যাকটিস করবো একটু পরেই। তারপর হচ্ছে আমি এটাকে কপি করে নিই। স্ট্রাকচার দেখেছি। এখন আমরা create HTML document using notepad ঠিক আছে। এখন আমরা দেখি। তো আমরা সবার আগে যেটা করব, আমাদের যে ফোল্ডারটা ছিল আমরা অর্গানাইজ রাখবো আর কি, ঠিক আছে। তো আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডারটা ক্রিয়েট করব কিভাবে, এখানে আমরা নিউতে যাব, নিউতে গিয়ে শর্টকাট না ফোল্ডারে দিব এই ফোল্ডার, এখানে লিখবো HTML। HTML এ ঢুকে আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করব, এটা টেক্সট ফাইল, এবং এটার নাম দিলাম HTML, ছোট হাতে দেওয়া উচিত, তো আমি HTML দিলাম HTML, এবং এটার ফরম্যাটটাও হবে HTML। তা আমি .txt এর পরিবর্তে আমি দিতেছি HTML। তাহলে আমি এখানে HTML day 1 দেই, তাহলে HTML day 01 ঠিক আছে। এটা দিলাম, এন্টার দিলাম, এবং এখানে একটা এরর দেখাচ্ছে যে ওরা বাই ডিফল্ট যেই ফরম্যাটটা দিয়েছিল txt, আমরা ওইটা পরিবর্তন করে অন্যটা দিচ্ছি। তো এটা আমরা চাই কিনা, তো আমি চাই, ওকে দিয়ে দিলাম, ইয়েস। তো যেহেতু আমি htmlটা .html ফাইল এক্সটেনশন দিয়েছি, এটা ক্রোমের একটা ফাইল হিসাবে চিহ্নিত করে ফেলছে, ক্রোম html ডকুমেন্ট টাইপ। এখন যদি আমি এটাকে ওপেন করি তাহলে সরাসরি ক্রোমের মাধ্যমে ওপেন হবে খালি। এই যে HTML day 1 এটা ফাইলের নামটা নিছে। এখন আমরা এটাকে এডিট করব। তো আমরা এটাকে ওপেন করব টেক্সট এডিটর দিয়ে। এটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ, চুজ অ্যানাদার অ্যাপ, তারপর হচ্ছে এই যে নোটপ্যাড সিলেক্ট করে জাস্ট ওয়ান্স দেই। এই ফাইলটা ওপেন হয়েছে আমাদের এখানে। এখানে আমরা এটাকে একপাশে নিয়ে যাই, উইন্ডোজ এবং লেফট অ্যারো ক্রিয়েট করে এটাকে একপাশে নিয়ে গেলাম। এটাকে আমরা এই পাশে রেখে দিই ব্রাউজারটাকে, যাতে আমরা দেখতে পারি। তাহলে প্রথম কাজ হচ্ছে ডিক্লারেশন করা যে আমার এই ডকুমেন্টটা কী ধরনের। আমি ডিক্লারেশন করব লেস দেন এক্সক্লেমেশন ডক টাইপ HTML, তারপর ডিক্লারেশন ক্লোজ, তারপর হচ্ছে HTML লেস দেন গ্রেটার দেন সাইন, সরি এগুলো হবে ছোট হাতের, তো আমি এখানে দিলাম HTML। তারপর হচ্ছে HTML শুরু করার পর হবে হেড ট্যাগ, এটা শুরু, তারপর এটার ভিতরে থাকবে টাইটেল, টাইটেল ট্যাগ শুরু, এবং টাইটেল দেব HTML day 01। এই টাইটেল ট্যাগ ক্লোজ করব লেস দেন সাইন ফরওয়ার্ড স্ল্যাশ, এখানে দিই না কিছু, ফরওয়ার্ড স্ল্যাশ HTML, তারপর হচ্ছে গ্রেটার দেন সাইন। এই আমাদের টাইটেল ক্লোজ হয়ে গেল। তারপর হেড ট্যাগে আর কিছু নাই, যার কারণে আমরা হেড ট্যাগটাকে ক্লোজ করে দেব। হেড ট্যাগ ক্লোজ হয়ে গেল। তো এখানে যদি আমরা একটা লাইন গ্যাপ দেই আমাদের দেখতে সুন্দর লাগবে ডকুমেন্টটা। আমরা এখন বডি ট্যাগ শুরু করব। বডি ট্যাগ এখানে শুরু করার পর আমরা দেখেছিলাম হেডিং, তো আমরা H1 ছিল হেডিং এর জন্য, তো আমরা H1 দেই, H1 ট্যাগ শুরু করলাম, তারপর দিলাম HTML day 01 এইটা দিলাম, এবং এটাকে ক্লোজ করি, H1 ক্লোজ করলাম, প্যারাগ্রাফ দিলাম, P প্যারাগ্রাফ ছিল, তারপর এটাকে ক্লোজ করি। তো আমরা যখন এই বেসিক নোটপ্যাড দিয়ে লিখবো না, তখন এই স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগটা একসাথে লিখে ফেলবো, তাহলে আমাদের সুবিধা হবে, যাতে বড় কোনো কন্টেন্ট লেখার ক্ষেত্রে আমরা পরবর্তীতে এই এন্ডিং ট্যাগটা যাতে দিতে ভুলে না যাই এই জন্য। তাহলে আমি স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগটা দিয়ে ফেলেছি। এখন আমি ভিতরে এই দুইটার মাঝখানে গিয়ে কন্টেন্টটা দেব। মনে খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে আরেকটা বিষয়, যে আমি স্টার্টিং ট্যাগের যেই গ্রেটার দেন সাইন এবং এন্ডিং ট্যাগের যে লেস দেন সাইন, এটার দুইটার মাঝখানেই যাতে লিখি। তো এটাকেও যাতে আরো সিকিউর করা যায়, আমরা মাঝখানে দুইটা স্পেস দিতে পারি, স্পেস দিয়ে এভাবে লিখতে পারি। হ্যাঁ, তো প্রথম স্পেসটা হয়তো বা
কাউন্ট করে ফেলবে। তো আমি প্রথম স্পেসটা কেটে দিলাম, এখানে লিখতেছি দিস ইজ আওয়ার ফার্স্ট HTML document created in Notepad program। ঠিক আছে, এখন এটাকে আমি যদি কন্ট্রোল S দিয়ে সেভ দেই, তারপর যদি এটাকে রিফ্রেশ করি, দেখেন কি অবস্থা হয়। এখানে তাও কোনো কিছু শো করতেছে না, কারণ কি হয়তোবা আমরা বডি ট্যাগ শেষ করি নাই, HTML ট্যাগ শেষ করি নাই। তো আমরা দেখি এগুলো শেষ করে। আমি এখানে বডি ট্যাগটাকে ক্লোজ করতেছি, তারপর হচ্ছে HTML ট্যাগটাকে ক্লোজ করতেছি, সেভ দিলাম। এখন আবার রিফ্রেশ করি, এখনো আসতেছে না, কারণ কি আমি যদি এটাকে একটু, এখানে আবার কন্টেন্ট গুলো শো করতেছে। আচ্ছা, আমি এখানে একটা এটাকে ক্লোজ করি, আমি এইখান থেকে আবার এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি। চমৎকার বিষয়, এখানে কোনো কিছু শো করতেছে না। HTML day01.html, আমাদের নামটা কিন্তু পেয়ে গেছে। আমরা যদি এটাকে কোনো একটা সমস্যা হয়েছে আমাদের কোডিং এ, এখানে সবকিছু আমাদের হেড ট্যাগের এই টাইটেল বারে শো করতেছে। আমি যদি একটু যাই, ও হো হো হো, এই যে এখানে আমরা একটা ভুল করেছি। টাইটেল ট্যাগের মধ্যে শুরু করে আমরা টাইটেল ট্যাগটাকে ইন্ট করেছি HTML দিয়ে, এই জন্যই এখানে হবে টাইটেল। এখন যদি কন্ট্রোল S দিয়ে সেভ করি এবং রিফ্রেশ করি, এই যে চলে আসছে। ঠিক আছে, তো এটাই, এই জন্যই এই সমস্যাগুলো এড়ানোর জন্যই এই কাজটা করা, যে আমরা যখন কোনো ট্যাগ এখানে লিখবো, ওই ট্যাগের স্টার্টিং এবং এন্ডিং ট্যাগটা আমরা একসাথে লিখে ফেলবো। এতে করে আমাদের বুঝতে সুবিধা হবে, যাতে এই ট্যাগগুলোর সিনট্যাক্সে যাতে অত্যন্ত কোনো সমস্যা হয় না। ঠিক আছে, তো এটা যদি আমি এখানে করতাম তাহলে এই সমস্যাটা হইতো না। আমি এখানে HTML লিখে ফেলেছিলাম, তার মানেটা কি, আমি HTML এখানে শুরু করে এখানে শেষ করে দিছি, তার মানে এগুলো আর কাজ করবে না। ঠিক আছে, যেহেতু এখানে শেষ হয়ে গেছে, এগুলো কাজ করবে না, কারণ কি এখানে তো আবার নতুন করে HTML শুরু হয় নাই, তাই না? তো এখানে হতে হবে টাইটেল, যেটা টাইটেল হবে সেটা টাইটেল। এখন রিফ্রেশ দিই, এখন আমি যদি প্যারাগ্রাফ আরেকটু লিখি, we have successfully debugged the HTML error। তো আমরা এখন যেই সমস্যাটা সমাধান করলাম, একটা প্রবলেম ছিল, ওই প্রবলেমটাকে সমাধান করলাম, এটাকেই বলে ডিবাগিং। ঠিক আছে, এটা সেভ করি নাই, কন্ট্রোল S দিয়ে সেভ করি, রিফ্রেশ করি, এই যে চলে আসছে। তাহলে আমরা দেখতে পারলাম যে আমরা কিভাবে বেসিক একটা HTML পেজ ক্রিয়েট করব। এখন দেখেন আমাদের টাইটেলটার দিকে খেয়াল করেন, আমাদের ডকুমেন্ট টাইটেল হচ্ছে HTML day01.html। এখানে নামের মধ্যে কোনো স্পেস নাই, কিন্তু আমাদের এই ট্যাবের মধ্যে দেখেন HTML বড় হাতের ডে এবং নাম্বারের মধ্যে স্পেস আছে। কারণ কি, আমরা এগুলো টাইটেল বার থেকে আসতেছে, টাইটেল যে ট্যাগ এলিমেন্ট আছে সেটা থেকে আসতেছে, এর আগে প্রথমে আসতেছিল ফাইল নেম থেকে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা আমাদের প্রোগ্রামগুলোকে সাজাবো। তাহলে day1, তারপরে আরো কি কি ট্যাগ আছে আমরা একটু দেখি। HTML ট্যাগ, তাহলে আমরা নোটপ্যাড ব্যবহার করে HTML ফাইল বানাতে পারছি। তো কিভাবে করব সেটা তো আমরা স্টেপ 1 এ দেখে ফেলেছি, স্টেপ 2 ও শেষ, রাইট সাম HTML কোড বা সিনট্যাক্স এটাও শেষ। তারপর আমরা সেভ দ্য HTML পেজ, এটাও শেষ। ভিউ দ্য HTML পেজ ইন ইউর ব্রাউজার, এটাও আমরা করে ফেলেছি। আরেকটা বলছে যে HTML টুলস অনলাইন এডিটর ব্যবহার করতে, তো আমরা এই যে এই জিনিসটাকে ওরা বলতেছে, আমরা এখানেও চাইলে ব্যবহার করতে পারবো, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে টাইটেলটা আমরা এখানে দেখতে পারতেছি না। ঠিক আছে, তো আমরা যদি এখানে আবার দেখি ডক টাইপ
HTML, তারপর HTML-টা কি বড় হাতের না ছোট হাতের? ছোট হাতের। আমরা এটাকে ছোট হাতে লিখব, HTML, ঠিক আছে? তারপরে আমি এটাকে একটু সরাই দিই, ঠিক আছে? আমরা HTML স্টার্ট করে ফেলেছি। তারপর এটাকে আবার ক্লোজও করে দেই একসাথে, যাতে করে সমস্যা না হয়। HTML ক্লোজ, ঠিক আছে? এখানে দেখেন তো, আমরা আমাদের নোটপ্যাডে যেভাবে লিখেছি এখানে সব গ্রে, সাদা কালো, আর এখানে একটু কালারফুল। তো এটাই হচ্ছে, তো তার মানে বুঝতে পারতেছি আমরা এই নোটপ্যাডের চাইতে HTML এডিট করার জন্য এই এডিটরটা একটু অ্যাডভান্স, ঠিক আছে? তো আপনি চাইলে এই এডিটরটাও ব্যবহার করতে পারবেন, কিন্তু এটার একটা সমস্যা হচ্ছে এটা তো আর আপনি, হ্যাঁ, এখানে সেভ করার অপশন আছে। কোথায় সেভ করব? মাই স্পেসে না, আর কি অপশন আছে? সেভ কোড, গো টু স্পেসেস, আচ্ছা যাই হোক। তো এখানে মনে হয় ওরা 15 মেগাবাইট কি 13 মেগাবাইটের বা 20 মেগাবাইটের একটা স্পেস দেয়, ও স্টোরেজ, AW3C স্কুল, ওইটাতে সেভ করে রাখতে পারবেন। তো আমি যে সমস্যাটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে এইখানে যদি কোড লেখেন এটা আপনার ডেস্কটপে সেভ হবে না কিন্তু। তো এই ক্ষেত্রে যে এই সমস্যাটা সমাধানটা হতে পারে সেটা হচ্ছে, আপনি যদি চান এখানে কোড করতে, তাহলে এখানে কোড করার পর আপনি পরবর্তীতে কোড যখন শেষ হয়ে যাবে সেটা আপনি এখানে কপি পেস্ট করে নিয়ে আসবেন ডেস্কটপে, ঠিক আছে? তো আমরা দেখি কিভাবে করব। তো আমরা HTML এলিমেন্টটাকে স্টার্ট এবং ক্লোজ করেছি, এখন হবে হেড ট্যাগ। স্টার্ট করলাম এবং হেড ট্যাগটাকে ক্লোজ করতেছি, আমরা একই লাইনে রাখতেছি এটাকে। তো একই লাইনে রাখেন বা নিচে নিচে রাখেন, এটা কোনো সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত আপনার এই ট্যাগের স্টার্টিং এবং এন্ডিংটা পারফেক্ট হয়। তো আমরা টাইটেল, এই স্টার্টিং ট্যাগ, তারপর দিলাম, যদিও এখানে শো করবে না টাইটেলটা, দিলাম হচ্ছে HTML in W3C editor, ওকে, এডিটর। হুম, এখন আমরা টাইটেলটাকে ক্লোজ করব। টাইটেল ক্লোজ, হেড হয়ে গেছে। তো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে একটু দেখতে হিজি বিজি লাগতেছে, কোন ট্যাগের ভিতরে কোন ট্যাগ আছে এবং এটা শুরু কোথায় শেষ কোথায়, দেখতে একটু হিজি বিজি লাগতেছে। এই জন্যই আমরা এগুলোকে একটু নিচে নিচে দিয়ে রাখি, যাতে করে দেখতে এবং বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এই, এখন আমরা স্টার্ট করব বডি ট্যাগ, এটাকে ক্লোজ করে দেব। মাঝখানে যাই, মাঝখানে গিয়ে আমরা এখানে আমাদের কোড লিখবো, যেখানে এখানে যদি আমরা রান দেই কোনো কিছু নাই, কারণ কি আমাদের বডির ভিতরে কোনো কিছু নাই, বডি ডিক্লেয়ার করছি কিন্তু বডির ভিতরে কোনো কন্টেন্ট দেই নেই। এখন আমরা একটা h1 দেই, h1, তারপর দেব হচ্ছে HTML কোড ইন W3C এডিটর, তারপর h1 ক্লোজ করে দিব। তারপর একটা প্যারাগ্রাফ দিলাম, প্যারাগ্রাফ, এটাকেও ক্লোজ করি। এখন দেখেন এই যে আমরা যদি কোনো এরর এখানে রাখি, ওরা এখানে রেড সাইন দিচ্ছে, মানে আমার কোনো একটা ভুল হয়েছে। তো এইটাই হচ্ছে অ্যাডভান্স এডিটর এবং বেসিক এডিটরের মধ্যে পার্থক্য। তো আপনি যদি বেসিক এডিটর দিয়ে এই লেভেলগুলো কমপ্লিট করে ফেলেন তাহলে অ্যাডভান্সে গিয়ে আপনার কোনো সমস্যা হবে না। আর সমস্যা হইলেও যেহেতু ওরা এই যে বলে দেয়, বুঝাইতে আমাদেরকে বুঝতে সহজ হয় আর কি। কিন্তু আমাদের উচিত আমরা যাতে বেসিক এডিটর দিয়ে শুরু করি, ঠিক আছে? এখানে আমি লিখি দিস বড় হাতে লিখি, HTML was না, is created in the editor provided by the W3C School Online Editor.
এখন যদি আমি রান দিই, এইটা রান হয়ে গেল। ঠিক আছে না? এইটাকে এই দুটাকে পাশাপাশি রাখি। এই যে এইভাবে। তাহলে এইভাবে তো আমরা এটাকে লিখলাম, হ্যাঁ? তো এটা অনলাইনে আছে। আমি ব্রাউজার কেটে দিলে এটা চলে যাবে। তো আমি এটাকে কপি করে এইখানে এনে রেখে দিলে পারি। ঠিক আছে? নতুন একটা ফাইলে, এবং সেভ করার সময় এটাকে ফাইলে গিয়ে আমি যদি সেভে দেই, সেভে দেওয়ার পর আমি যাব হচ্ছে HTML ফাইল। এই যে এই HTML ফোল্ডারের ভিতরে টেক্সট ফাইল হবে না, এখানে টেক্সটের পরিবর্তে এই যে ডট টিএক্সটির পরিবর্তে ডট এইচটিএমএল হবে। সেভে দিলাম, সেভ হয়ে গেল। এখন যদি আমি আমার ফোল্ডারে যাই, এই যে ডক টাইপ নামে চলে আসছে। এটার নামটাও আমি চেঞ্জ করে দিই। নামটা কিভাবে চেঞ্জ করব? এই যে আমরা এখানে গিয়ে রাইট ক্লিক করে এখানে শো মোর অপশনসে রিনেম অপশন আছে, রিনেম অপশনে দিতে পারি। এত ঝামেলা না করে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের কিবোর্ডের ফাংশন যে কিগুলো আছে, ফাংশন কি F2 চাপলে এটা রিনেমের অপশন চলে আসবে। তো ফাংশন কি F2 চেপে আমি দিলাম HTML with W3C এডিটর, এন্টার দিলাম। আবার যদি এন্টার দেই এটা আমার ব্রাউজারে ওপেন হবে। এই যে ব্রাউজারে এটা আমাদের নোটপ্যাড দিয়ে এডিট করা, এটা হচ্ছে W3C স্কুলের এডিটর দিয়ে এডিট করা। ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস লিখে ফেলি যে ক্রিয়েট HTML ডকুমেন্ট ইউজিং নোটপ্যাড, তারপর হচ্ছে আমাদের ওকে এটা নিয়ে বলতেছি create HTML document using W3C school, এইটা, হ্যাঁ, এটা বানাইলাম আমরা। তারপর হচ্ছে একটা ফাংশন, আমরা যেটা শিখেছি ফাংশন কি এর ব্যবহার, use F2 function key F2 to rename files easily, এটাও আমরা দেখেছি। তারপর আরেকটা জিনিস যেটা দেখব সেটা হচ্ছে আমরা এই পর্যন্ত অনেক কিছু কপি করেছি, হ্যাঁ? এই রিসেন্টলি যেটা কপি করেছি সেটা হচ্ছে এই ফাইলটা আমাদের ওয়েব অনলাইন এডিটর থেকে কপি করে এখানে নিয়ে আসছি। এর আগে আমরা কপি করেছিলাম এই যে এই জিনিসগুলো বারবার ইউজ করতে হচ্ছিল, এটা আমি কপি করে রেখেছিলাম। কিন্তু নর্মাল যে সিস্টেম, সেই সিস্টেমের বিষয়টা হচ্ছে আপনি লাস্ট যেই কপিটা মনে করেন 10টা জিনিস কপি করেছেন, তাহলে 1 থেকে 9তম জিনিসগুলো ডিলিট হয়ে যাবে, 10তম জিনিসটাই থাকবে কপি পেস্টের ক্ষেত্রে। হ্যাঁ, তো এইটাকে যদি আপনি 10টাকেই অ্যাক্সেস করতে চান, ওই ক্ষেত্রে একটা অপশন আছে। কিবোর্ডের আপনি উইন্ডোজ এবং ভি বাটনটা প্রেস করবেন। ভি বাটন প্রেস করলে ক্লিপবোর্ডের যে সিস্টেম, সেই সিস্টেমটা অন হবে, এবং এই ক্লিপবোর্ড সিস্টেমটা সর্বপ্রথম আমার যেটুকু মনে পড়ে সর্বপ্রথম চালু করেছিল অ্যান্ড্রয়েড ফোন সিস্টেমে, তারপরে এটা উইন্ডোজেও আনেছে। তো এটাতে করে কি হবে, আপনি যদি 10টা বা 5টা জিনিস কপি করেন টেক্সট ফাইল, ওই জিনিসগুলো আপনার এই ক্লিপবোর্ড হিস্ট্রিতে জমা থাকবে কিন্তু আপনি যদি আবার রিস্টার্ট করে ফেলেন কম্পিউটার তখন চলে যাবে। তো ওই ক্লিপবোর্ড থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো এটাকে টার্ন অন করে দিলাম। তো এখন আমি একটা জিনিস কপি করছি, সেটা এখানে আছে, আমি ক্লিন করে দিচ্ছি। এটা অন থাকুক এখানে, আমি একটু দেখাই, এখানে থাকুক। তা আমি শুরুতে এইটুকু কপি করলাম। এখন যদি আমি চাই এটাকে পেস্ট করতে পারবো, তাই না? এখন যদি আমি এইটাকে কপি করি, কপি করে এইখানে যদি আমি পেস্ট করি, তাহলে এই যে এই জিনিসটা পেস্ট হয়েছে, কিন্তু আমি এর আগে যে এটা কপি করেছিলাম এটাকে ফিরিয়ে আনবো কিভাবে? আমি যদি উইন্ডোজ ভি প্রেস করি তাহলে এই যে এটাও আমি পেয়ে যাব। তাহলে দেখেন এইটার নিচে যদি আমার এটা পেস্ট করা লাগে এই উপরের অংশটা, তাহলে আমি এখানে গিয়ে উইন্ডোজ ভি দেবো এবং এটা সিলেক্ট করে দেবো, তাহলেই হয়ে গেছে। আবার আমি নিচে গেলাম উইন্ডোজ ভি দিয়ে এটা দিব, তাহলে এটা আবার পেস্ট হয়ে গেছে। এইভাবে আমি
উইন্ডোজ ভি দিয়ে বিভিন্ন জিনিস অ্যাক্সেস করতে পারবো। আমি এটাকে কপি করলাম, দেখি কয়টা রাখতে পারি। একটা কপি করেছি, দুইটা কপি করেছি, তিনটা কপি করেছি, সবগুলোই কপি করি। কন্ট্রোল সি, কন্ট্রোল সি, এইভাবে তাহলে কপি করলাম। এখন আমি দেখি যে নর্মালি কপি করার পর কন্ট্রোল ভি দিলে সর্বশেষ যেটা কপি করেছেন সেটাই পেস্ট হবে, কিন্তু উইন্ডোজ ভি দিয়ে আমি আগেরগুলো অ্যাক্সেস করতে পারবো। এই যে এখানে অনেকগুলো, এই যে সবগুলোই আছে, তো যতগুলো আছে সবগুলো আমি অ্যাক্সেস করতে পারবো। এটার লিমিট কত আমি এখনো চেক করি নাই, হয়তো বা 10টা 5টা 15টা এরকম থাকতে পারে। এবং এগুলোর মধ্যে কোনোটা যদি আপনি চান সবার উপরে থাকবে, পিন করে দিবেন। পিন করে দিলে এটা খুব সম্ভবত আপনার হবে, উপরেই থাকবে নাকি। আমি যদি যাই, পিন তো করলাম, এখন অর্গানাইজ দেখি, আবার আনি। পিন করেছি না, মানে পিন করলে হয়তো বা এই স্থানেই থাকবে, এরকম একটা বিষয়, উপরে আসতেছে না। উপর এখান থেকে ডিলিট, এখান থেকে কি বলতেছে, পেস্ট এজ টেক্সট। আচ্ছা যাই হোক, এটা তো টেক্সটই আছে। তো এইভাবে আমরা ক্লিপবোর্ড অ্যাক্সেস করতে পারবো। তারপর তাহলে আমি বলে দিলাম, অ্যাক্টিভেটিং clipboard function or option in Windows 11। 10-এও থাকার কথা এটা, তো 10-এ আছে কিনা আপনারা একটু চেক করে নিন, অবশ্যই থাকার কথা। তো আমি 11 ইউজ করতেছি, 11-এ এটা আছে। 10-এ উইন্ডোজ ভি দিয়ে আপনারা চেক করে নিন, ঠিক আছে। For accessing previously copied text, ওকে। আমি কন্ট্রোল এস দিয়ে এই টেক্সট ফাইলটাকে সেভ করে দিলাম। তাহলে এইটা আমি দেখাই ফেলেছি কিভাবে কপি করব এইটা। পরবর্তীতে আমরা যদি চলে যাই আমাদের ব্রাউজারে এবং রিস্টোর করি আমাদের আইটেমগুলো, এখানে হেডলাইন ছিল, তারপর তাহলে ট্রাই ইউরসেলফ আমরা করেছি। এখন নেক্সটে যাই, নেক্সটে গিয়ে বেসিক এক্সাম্পল আমরা তো দেখেছি, ডক টাইপ হেডলাইন। তো হেডলাইনে এখানে কয়টা আছে, HTML হেডলাইন আমরা যেটা 1 ব্যবহার করেছি, এটা আপ টু 6 পর্যন্ত আছে। 6 এর পরে যদি আপনি 7 দিয়ে দেন কাজ করবে না, হয়তো বা নর্মাল টেক্সট হিসেবেই দেখাবে। তাহলে আমি, হ্যাঁ, আমরা এখানে একটা জিনিস চেক করি যে আমরা যদি নিজেদের মতো কোনো ট্যাগ বানিয়ে লিখি আন্তাজি, তাহলে ওইটা কিরকম ভাবে রেসপন্স করে। মনে করেন আমি আমাদের নাম দিলাম ডি কোড এমএইচ, তারপরে এখানে এটা ক্লোজ করে দিচ্ছি, ডি কোড এমএইচ। এখন যদি আমি এটাকে রান করি, এই যে এই কন্টেন্টটা শো করতেছে, ভিতরের এলিমেন্টের কন্টেন্টটা, কিন্তু এই কন্টেন্টটা কি সেটা সে ডিফাইন করতে পারতেছে না, যে এটা কি একটা হেডলাইন নাকি একটা প্যারাগ্রাফ, ঠিক আছে। তো এইভাবে আবল তাবল ভাবে দিয়ে দিলেও এটা হবে, কাজ করবে কিছুটা, কিন্তু এটা প্রপার ওয়ে না। এটা কাজ করবে কেন, কারণ কি আমি শুরুতেই বলেছিলাম, যদিও এই HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা হয় যে আপনি যদি কোনো ভুলভাল সাইন দেন, ওটা এরর দেখায়, ওটা রান করেই না, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে এই যে আমি এখন এমটি ট্যাগ দিয়ে দিয়েছি, ট্যাগের কোনো নামই নেই। এখন যদি আমি দেখি, এই এমটি ট্যাগটাকেও শো করতেছে, শেষেরটা শো করতেছে না, কারণ কি এটা ক্লোজ, কিন্তু লেখাটা আসতেছে, হ্যাঁ। তো এটা শুধু মার্ক করতে পারে, কিন্তু এছাড়া বেশি কিছু করতে পারে না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো অতটা স্মার্ট না। অথবা আমরা বলতে পারি এটা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে না, এটা হচ্ছে ব্রাউজারের উপরে। তো ব্রাউজার এটাকে ওইভাবে ডিটেক্ট করতে পারে না, ঠিক আছে। তাহলে আমরা এখানে ছিল H1, আমরা H1 নিয়ে করে দিচ্ছি, রান করি, এই চলে আসছে। এইভাবে এখন আমরা পরবর্তী লেসনে চলে যাই। তাহলে H6 পর্যন্ত আছে প্যারাগ্রাফ, তারপর হচ্ছে লিঙ্ক। লিঙ্ক হচ্ছে এই ট্যাগের মাধ্যমে লিঙ্ক করে। তো মনে করেন আমি এই অ্যাব্রিভিয়েশনের HTML এর
যে লিস্ট এখানেই আছে ট্যাগ লিস্ট, এটা আমি আমার ইয়েতে অ্যাড করতে চাই। এই যে ট্যাগ লিস্ট, কন্ট্রোল প্রেস করে যদি ক্লিক করি এটা আরেকটা পেজে ওপেন হবে, নতুন পেজে ওই পেজটা থাকবে। আর কন্ট্রোল প্রেস করে যদি না প্রেস করে যদি ক্লিক করি তাহলে ওই পেজের মধ্যেই এটা লোড হবে। তা আমি কন্ট্রোল প্রেস করে এখানে নিয়ে আসলাম, এটাকে কপি করলাম, কন্ট্রোল সি কপি। এখন আমি ডে 1 নোটপ্যাড এটাকে রাখি এবং আমার এখানে নোটপ্যাডে কোনটা ছিল এটা। এখানে যদি আমি একটা এ ট্যাগ নেই, যে একটা দেখাইছে এ, তারপর এখানে অনেকগুলো অ্যাট্রিবিউটস ছিল এই ট্যাগের ভিতরে, এই যে href, এটার ভিতরে সমান সমান দিয়ে ডাবল কোটেশন দিয়ে তারপরে অ্যাড্রেসটা দিয়েছে, ডাবল কোটেশন অফ করেছে, তারপরে যে স্টার্ট ট্যাগটা ছিল ওইটা ক্লোজ হয়েছে এখানে। তারপর হচ্ছে কন্টেন্টের নাম, মানে লিঙ্কটা কোন নামে পরিচিত হবে, তারপর এটা ক্লোজ। তাহলে আমরা এইভাবেই করার চেষ্টা করি। তো আমাদের লিঙ্কটা তো কপি আকারে আছেই, href ইকুয়াল টু ডাবল কোটেশন, তারপরে কন্ট্রোল ভি দিয়ে লিঙ্কটা পেস্ট করলাম, ডাবল কোটেশন ক্লোজ, তারপর স্টার্টিং ট্যাগ ক্লোজ, তারপর হচ্ছে এখানে নাম দিলাম html ট্যাগস, তারপর এ ট্যাগ ক্লোজ করব আমরা। এখন যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তারপর এটাকে রিফ্রেশ করি, এই যে একটা লিঙ্ক চলে আসছে, এটাতে এখন আমরা ক্লিক করলে এইটা লোড হয়ে এই ট্যাগ লিস্ট চলে আসবে। আবার যদি ব্যাকে যাই, এই আমাদের ট্যাগ, আমাদের html পেজ, ঠিক আছে। তাহলে এই ভিতরের যেই অপশন আমরা নতুন দেখতে পেয়েছি, এর আগে পর্যন্ত আমরা ছিলাম এইভাবে, একটা স্টার্টিং ট্যাগ ছিল এবং ক্লোজিং ট্যাগ ছিল, ক্লোজিং ট্যাগের ভিতরে কন্টেন্ট ছিল। কিন্তু এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে স্টার্টিং ট্যাগের ভিতরে আবার কিছু বৈশিষ্ট্য আমরা নিয়ে এসেছি। সেটা হচ্ছে রেফ নামে, href নামে, মানে এইচ দিয়ে হচ্ছে হাইপারলিংক আর রেফ হচ্ছে রেফারেন্স, কোন লিংকে যাবে সেটার রেফারেন্স হচ্ছে এটা। তাহলে এটাকে বলতেছে মনে হয় অ্যাট্রিবিউটস, আমি দেখি, এই যে হ্যাঁ, এটাকে বলতেছে অ্যাট্রিবিউটস এবং এটার একটা ভ্যালু আছে, ভ্যালুটা হচ্ছে সমান ইকুয়াল সাইনের পরে অ্যাসাইন করা হয় কোটেশনের ভিতরে অথবা কোটেশন ছাড়া। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে কোটেশনের ভিতরেই রাখা। তো কোটেশনের ভিতরে আমরা হাইপারলিংক রেফারেন্সের যে ভ্যালুটা সেটা আমরা অ্যাসাইন করে দিচ্ছি। এখানে যদিও href এর ফুল মিনিংটা বলে নাই, তবে এটাই হবে হাইপারলিংক রেফারেন্স, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা একটা ট্যাগের মধ্যে আমরা রেফারেন্স বা অ্যাট্রিবিউট অ্যাড করে এটাকে কিছুটা ডাইনামিক বা অন্য ধরনের বৈশিষ্ট্য অ্যাড করতে পারবো। তারপরে বলতেছে HTML ইমেজেস। তো HTML ইমেজেসের ক্ষেত্রে একটা নতুন জিনিস দেখতে পারবেন, আমরা একটু দেখি। তো HTML ইমেজেসের ক্ষেত্রেও একটা লিংক লাগবে, এখানে ফাইল নেম নিয়ে এসেছে, আমরা একটা লিংক নিয়ে আসি। আমি এখান থেকে HTML লিখি, HTML লিখে যদি ইমেজেসে যাই, এটা হচ্ছে HTML5 এর একটা লোগো। আমি এটাকে কপি করে কপি লিংক অ্যাড্রেসে দিলাম, সরি কপি করে না, রাইট ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস, ঠিক আছে। ক্লোজ করে দিচ্ছি, এটাও ক্লোজ। আচ্ছা, তো এখানে ইমেজের ক্ষেত্রে একটা চেঞ্জেস আছে। আমি ইমেজের ট্যাগের নাম হচ্ছে img, তারপর স্পেস দিয়ে এটাকে আমরা src দিব, src দিয়ে ইকুয়াল সাইন ডাবল কোটেশন, মাঝখানে আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম, অনেক বড় একটা অ্যাড্রেস পেস্ট করে দিলাম। তারপরে যদি আমরা এটাকে করি, এই স্টার্টিং ট্যাগটাকে ক্লোজ করি, তারপরে রিলোড করে দেখি। রিলোড করার আগে আমাদেরকে এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে, সেভ করে নিলাম, রিলোড। এই একটা ইমেজ এসেছে, কিন্তু আমাদের লিঙ্কটা হয়তো বা ওরকম না, প্রপার লিঙ্ক না। আমি লিঙ্কটাকে যদি এখানে পেস্ট করে দেখি,
কি আসে, অন্যরকম অন্য কিছু চলে আসছে, ইমেজটা আসে নাই। তো ইমেজটাকে আমি আনবো কিভাবে? এই ওপেন করলাম ইমেজটা, এখানে রাইট ক্লিক করি, কপি ইমেজ অ্যাড্রেস, এইখানে এই অ্যাড্রেসটাকে রিপ্লেস করে ওইটা দিয়ে দিয়েছি। এই যে পিএনজি ডট ফরম্যাট ডট পিএনজি, এটা তাহলে ইমেজ ফরম্যাট। এখন যদি আমি সেভ করি, রিলোড করি, এই যে এইচটিএমএল এর যে ইমেজটা সেটা চলে এসেছে। কিন্তু এখানে একটা সমস্যা, সেইটা হচ্ছে এইখানে যেরকম ফুল স্ক্রিন জুড়ে আসছে, আমাদেরটা ফুল স্ক্রিনের বাইরে চলে গেছে। এইটাকে ফিক্স করার জন্য, এইটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট এসআরসি, মানে সোর্স, ইমেজের সোর্স, এই লিঙ্ক। তারপরে আমরা এই সোর্সের ভ্যালুটা যেখানে শেষ করছি ডাবল কোটেশনটা, সেটার পরে স্পেস দিয়ে আরেকটা অ্যাট্রিবিউট আমরা দেব, উইথ ইকুয়াল টু, আমরা দিয়ে দিলাম 50 পিক্সেল। কন্ট্রোল এস দেই, রিলোড করি, এই যে ছোট হয়ে গেছে। আমি এখানে 150 দিয়ে দিই, 150 সেভ করলাম, রিলোড, এই যে বড় হচ্ছে। ঠিক আছে, ওরকম ভাবে আমরা হাইটও সিলেক্ট করে দিতে পারি পিক্সেল দিয়ে। তো হাইটের ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি 50 পিক্সেল। কন্ট্রোল এস, রিলোড বা রিফ্রেশ, এই যে অদ্ভুত হয়ে গেছে। এটাকেও যদি 150 দেই তাহলে কিরকম লাগে, এই যে এরকম। তাহলে এই কিছু কিছু ট্যাগের ক্ষেত্রে ওরা নির্দিষ্ট অ্যাট্রিবিউটস অ্যাকসেপ্ট করে, তো ওই অ্যাট্রিবিউটস গুলো দিয়ে আমরা এটার ডিজাইনটাকে পরিবর্তন আনতে পারবো ডিজাইনে। ঠিক আছে, এইভাবে আমরা তাহলে এই অ্যাট্রিবিউটস গুলো কাজে লাগাইতে পারি। তো কোনটার কি কি অ্যাট্রিবিউটস আছে সেটা আমরা দেখতে পারবো। এই যে এখানে বলে দিচ্ছে HTML এলিমেন্টস, সোর্স, অল্টারনেটিভ টেক্সট উইথ হাইট আর প্রোভাইডেড অ্যাজ অ্যাট্রিবিউটস। তাহলে এখানে অল্ট ট্যাগের একটা কথা নিয়ে আসছে, তো আমরা অল্ট ট্যাগ দেই, এটা ইমেজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তা আমি এখানে বললাম HTML5 ইমেজ বা লোগো। হ্যাঁ, অল্ট ট্যাগের কাজটা কি? অল্ট ট্যাগের কাজ হচ্ছে যখন স্ক্রিন রিডার দিয়ে আমরা এটাকে রিড করাবো, তখন সে ইমেজকে ডেসক্রাইব করবে যে HTML5 লোগো প্রেজেন্টেড, এরকম কিছু বলে। ঠিক আছে, কারণ কি ইমেজটার, সে রোবট তার ইমেজটাকে দেখতে পারবে না, তো সে এই অল ট্যাগের অ্যাট্রিবিউটসটা ব্যবহার করবে। তাহলে অল ট্যাগের কাজ হচ্ছে এটা। এটা এসইওর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসইও নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমরা এখানে, আচ্ছা এটা দেখলাম, আমি এটাকে একটু আবার কপি করি, কপি করলাম, এখানে দেখলাম আমরা HTML ট্যাগ, তারপর হচ্ছে হেড ট্যাগ, তারপর হচ্ছে বডি ট্যাগ, তারপর হচ্ছে হেড ট্যাগের ভিতরে ছিল টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগ, তারপর হচ্ছে বডি ট্যাগ, তারপর তারপর হচ্ছে ডক টাইপ শুরুতে ছিল, HTML ডক টাইপ, ট্যাগ, বডি ট্যাগ, H1 ট্যাগ, তারপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, তারপর হচ্ছে এ ট্যাগ, তারপর হচ্ছে IMG ট্যাগ। এইগুলো আমরা এখন পর্যন্ত দেখেছি। তো এইগুলোর ক্ষেত্রে কিছু কিছু অ্যাট্রিবিউটস ওরা অ্যালাউ করে, কিছু কিছু জিনিস অ্যাট্রিবিউটস অ্যালাউ করে না। তো ওইগুলো আমরা শিখবো আস্তে আস্তে। ঠিক আছে, হ্যাঁ এগুলো সব ছোট হাতের হবে। তো HTML ট্যাগ, আচ্ছা, তো ট্যাগের অল্টারনেটিভ হচ্ছে এলিমেন্ট। আমি এইখানে, আচ্ছা যাই হোক, এলিমেন্ট H1 to H6 নিয়ে আমরা কথা বলেছি।
ট্যাগ এরকম কেন হচ্ছে? ট্যাগ, আচ্ছা, স্ট্রেঞ্জ মনে হচ্ছে কোনো ফাংশনের এরর। আচ্ছা আচ্ছা, তাহলে এই ট্যাগ আইএমজি ট্যাগ এবং এগুলোর অ্যাট্রিবিউটস অ্যাট্রিবিউটস হচ্ছে src alt with তারপর হচ্ছে head, এগুলো এ ট্যাগের অ্যাট্রিবিউটস হচ্ছে href। ঠিক আছে, এইগুলো তো এই বডি 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 ট্যাগ, তারপর টাইটেল ট্যাগ, আর এটা ছিল হেড। ওকে, এই কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তাহলে এই অ্যাট্রিবিউটস এই ট্যাগের অ্যাট্রিবিউটস হচ্ছে এটা, তারপর এইগুলোর অ্যাট্রিবিউট হচ্ছে এটা। তো এই সবগুলো অ্যাট্রিবিউটস এর আবার ফুল মিনিং আছে। এইচ দিয়ে যেটা বললাম হাইপারলিঙ্ক রেফারেন্স, এসআরসি দিয়ে হচ্ছে সোর্স, এএলটি দিয়ে হচ্ছে অল্টারনেট, উইথ এটা, এগুলো তো ফুল মিনিংই দেওয়া আছে। তো কিছু কিছু অ্যাট্রিবিউটস এর শর্ট ফর্ম আছে, আবার কিছু কিছু অ্যাট্রিবিউটস এর ফুল ফর্ম আছে। ঠিক আছে, তাহলে এই আইএমজি দেখলাম। এবার পরবর্তী ধাপ কি? হাউ টু ভিউ এইচটিএমএল সোর্স। আচ্ছা, তো এইখানে বলতেছে আমরা HTML সোর্স কিভাবে দেখব। ক্লিক কন্ট্রোল ইউ ইন এন HTML পেজ। আচ্ছা, তো এইখানে সোর্সটা হচ্ছে এই যে এই স্ট্রাকচারটা। আমরা এখানে যে শুধু কন্টেন্ট গুলো দেখতে পারতেছি, কিন্তু এই স্ট্রাকচারটা আমরা দেখতে পারতেছি না। এই স্ট্রাকচারটা যদি আমরা ব্রাউজারে দেখতে চাই, তাহলে এখানে বলতেছে কন্ট্রোল ইউ প্রেস করলে আমরা ব্রাউজারের ভিতরে বসেই HTML এর যে সোর্স মানে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কিভাবে কি লিখেছি ওইগুলো এবং কোন কোন ট্যাগ ব্যবহার করেছি ওইগুলো আমরা দেখতে পারতেছি স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মনে করেন এখানে গিয়ে যদি কন্ট্রোল ইউ দেই, এই যে অনেক কিছু লেখা আছে, অনেক হাজার হাজার লাইন, এই যে কয় লাইন কোড ব্যবহার করছে বা স্ট্রাকচার। আমরা একবারে শেষে চলে গেলাম, 8837টা লাইন। আমাদেরটাতে কয়টা লাইন? মাত্র 17টা লাইন। ঠিক আছে, 17 লাইনের মধ্যে আবার অনেকগুলো খালি লাইন আছে। তো এইভাবে আমরা পেজ সোর্স দেখতে পারবো কন্ট্রোল ইউ প্রেস করার মাধ্যমে। পেজ সোর্স ইন্সপেক্ট এন্ড, এখানে কি বলছে, হ্যাভ ইউ এভার সিন এ ওয়েব পেজ এন্ড ওয়ান্ডার্ড হে হাউ ডিড দে ডু দ্যাট। তো এই যে কিভাবে করেছে ওইটা দেখার জন্য আমরা পেজ সোর্সটা লাগবে। কন্ট্রোল ইউ ইন এন HTML পেজ or right click on the page and select view page source. This will open a new tab containing the HTML source code of the page. তো আমরা রাইট ক্লিক করে যদি ভিউ সোর্স দেই, ওইটারই শর্টকাট ছিল, এখানে লেখাই ছিল কন্ট্রোল ইউ পাশে শর্টকাট। এই যে এগুলো শর্টকাট গুলো ডান সাইডে দেওয়া থাকে, তো ওইটাই আমরা এখানে দেখতে পারতেছি। ঠিক আছে, এইটা। তারপরে কি বলতেছে, inspect an HTML element. Right click on an element or a blank area and choose inspect to see what elements are made up of. তো এইখানে যেটা বলতেছে, তো রাইট ক্লিক করে যদি আমরা ভিউ পেজ সোর্স দেই, তাহলে তো আমরা এই সব জিনিস দেখতে পারতেছি, এই যে এটা। কিন্তু আমরা যদি নির্দিষ্ট একটা বিষয়ের উপর রেখে রাইট ক্লিক করে ইন্সপেক্টে দেই, তাহলে সেইটা কোন ট্যাগ ব্যবহার করছে বানাইছে সেটা একবারে সিলেক্টেড অবস্থায় আমরা পেজ সোর্সটাকে দেখতে পারবো। ঠিক আছে, এই যে আই ক্লাস নিয়েছে, আই একটা ট্যাগ নিয়েছে, ওটার মধ্যে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটস ব্যবহার করেছে। আই ট্যাগের ভিতরে ক্লাস নিয়েছে, তারপর স্টাইল নিয়েছে। এই অ্যাট্রিবিউটস গুলো দিয়ে ওরা বিভিন্ন ধরনের কাজ করেছে। তো এইভাবে ইন্সপেক্ট এবং ভিউ পেজ সোর্সের দুইটা ডিফারেন্স। তো ভিউ পেজ সোর্সে দিলে এটা নতুন একটা পেজে গিয়ে
আমাদের পুরো সোর্সটাই দেখায়। আর ইন্সপেক্ট এলিমেন্টে দিলে যেটা হয়, এই পেজটার পাশাপাশি আরেকটা ট্যাব ওপেন হয়, যেটাতে কিনা আমরা আমাদের যে জিনিসটা দেখতে চাচ্ছি, মনে করেন এই বাটনটার উপর আমরা ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করলে এই যে বাটন টাইপ, সাবমিট ক্লাস এত, তারপর লিঙ্ক টিঙ্ক যা যা হাবিজাবি আছে সব এখানে দেয়া আছে। বাটনের ভিতরে যেসব ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা দেখতে পারতেছি। এইটাই হচ্ছে পেজ সোর্স এবং ইন্সপেক্টের বৈশিষ্ট্য। আমরা যদি এখানে একটু নোটটা করে ফেলি, এইখানে হচ্ছে এলিমেন্ট অফ HTML ডকুমেন্ট। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা আমাদের HTML নিয়ে বেসিক কাজগুলো করতে পারি। তো আমাদের যদি আপনাদের কোনো কারণে মনে হয় যে এই টিউটোরিয়ালটা অনেক বেশি লম্বা হয়ে গেছে বা দীর্ঘ হয়ে গেছে নতুনদের জন্য, ওইটার ক্ষেত্রে যেটা হবে, আপনারা ভেঙে ভেঙে দেখবেন, মানে নির্দিষ্ট একটা শুরুতে ডক টাইপ বা স্ট্রাকচারটা নিয়ে আপনারা পর্যবেক্ষণ করেন। শুরুতেই প্র্যাকটিস করার দরকার নাই যদি আপনারা বেশি কনফিউজ থাকেন। স্ট্রাকচারটা নিয়ে আপনারা, এখানে স্ট্রাকচারটা কোথায়, এই যে এই স্ট্রাকচারটা নিয়ে আপনারা একটু অ্যানালাইসিস করেন যে ডক টাইপ দিল, এইচটিএমএল দিল, এখানে শেষ করলো, হেড দিল, শেষ করলো, এখানে কোন কোন ট্যাগ ব্যবহার করলো, তারপর ট্যাগগুলোকে বা এলিমেন্টগুলোকে কিভাবে সাজানো হচ্ছে, স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, মাঝখানে কন্টেন্ট, এবং স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ এবং কন্টেন্টের মাঝখানে আলাদা কোনো স্পেস আছে কিনা, এইগুলো আপনারা অ্যানালাইজ করেন। অ্যানালাইজ করার পর যখন বুঝে যাবেন তখন প্র্যাকটিস করেন। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে একটা এইচটিএমএল একটা হেডিং ট্যাগ নিচ্ছে, একটা প্যারাগ্রাফ নিচ্ছে, টাইটেলও একটাই নিচ্ছে। তো আপনারা মাল্টিপল এলিমেন্টস ভিতরে নিয়ে দেখেন কি হয়, কিভাবে হয়। হ্যাঁ, নিজেরা নিজেরা প্রসেস করে দেখেন। তারপর ইমেজ নিয়েছে, ইমেজটা এই যে আমরা যে ইমেজটা নিয়েছিলাম সেটা কোথায়, এই যে এরকম একটা ইমেজ। তো এটা হচ্ছে ভার্টিক্যাল একটা ইমেজ। স্কোয়ার ইমেজ আমরা কিভাবে শো করে, বা লম্বা ইমেজকে কিভাবে স্কোয়ার হিসাবে আমরা শো করাবো, সেটা কিভাবে, এই যে এই অ্যাট্রিবিউটস গুলো বিভিন্ন পরিবর্তন করে আমরা আপনারা দেখতে পারেন। ঠিক আছে, এইভাবে দেখবেন, শিখবেন, প্র্যাকটিস করবেন, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু আপনারা ভুলে যাবেন। তো আজকে আমরা বেশি কিছু দেখাই নাই। আজকে আমরা যেটা দেখাইছি HTML ট্যাগ, ডক টাইপ, ট্যাগ, হেড, টাইটেল, বডি, তারপর হচ্ছে বেসিক হেডলাইন এবং প্যারাগ্রাফ। তো এইখানে এইগুলো হচ্ছিল সিম্পল জিনিস। এই দুইটা জিনিস হচ্ছিল একটু সিম্পলের চাইতে কমপ্লেক্স, যেটা কিনা হচ্ছে ভিতরে স্টার্টিং ট্যাগের ভিতরে আবার অ্যাট্রিবিউটস এবং অ্যাট্রিবিউটস এর ভ্যালু এড করে দিয়েছিল। তো কোন ট্যাগ কোন ধরনের অ্যাট্রিবিউটস গ্রহণ করে সেগুলো আমরা আস্তে আস্তে শিখে ফেলবো। যেমন কি এখন আমরা জেনে গেছি এ ট্যাগ বা লিঙ্ক ট্যাগ একটা অ্যাট্রিবিউটস গ্রহণ করে, যেটা কিনা হচ্ছে href বা হাইপার টেক্সট রেফারেন্স। ইমেজ ট্যাগ অ্যাট্রিবিউটস গ্রহণ করে সোর্স, অল্টারনেট, উইথ এবং হাইট। তো উইথ এবং হাইট যদি আপনি কোনো কারণে না দেন, সেটার ক্ষেত্রে যেটা হবে, ইমেজের বাই ডিফল্ট যে উইথ এবং হাইট দেয়া আছে সেগুলো সে নিয়ে নিবে এবং পুরো পুরো ইমেজের হাইট এবং লেংথ অনুযায়ী এটা শো হবে, এই যে এভাবে। তো আমরা যদি এটা কোনো কারণে না চাই, তখন আমরা এটাকে মেনশন করে দিব যে তুমি যত বড়ই হও, তুমি এটুক জায়গার বেশি নিবা না। ঠিক আছে, এইভাবে আমরা এই অ্যাট্রিবিউটস গুলো ব্যবহার করতে পারবো। তারপর হচ্ছে আমি মনে করেন এই ইমেজটাকেই রাইট ক্লিক করে ইন্সপেক্ট করব যে এটার অ্যাড্রেসটা কি, অ্যাড্রেসটা। তো আমি এই যে রাইট ক্লিক করে এখানে দেখতে পারতেছি যে img ট্যাগের ভিতরে সোর্স আছে, সোর্সের ভিতরে আমি দেখতে পারতেছি অ্যাড্রেসটা দেওয়া আছে এবং এটার যে উইডথ সেট করা আছে 150, সেটাও আমি দেখতে পারতেছি। এখানে মনে হয় আমি উইডথটাকে চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করে দেখার জন্য। যাই হোক, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো এইভাবে আপনারা আপনাদের HTML ডকুমেন্ট নিয়ে অ্যানালাইজ
এক্সারসাইজ এক্সপেরিমেন্ট করতে পারবেন এবং করা উচিত, করতে হবে প্রতিদিন। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, কথা হবে নেক্সট ক্লাসে। আপনাদের কোনো মন্তব্য থাকলে আমি দেখিয়েছি পূর্ববর্তী ক্লাসে কিভাবে আপনারা আপনাদের প্রশ্ন ভিডিওর কমেন্ট করে অ্যাড করবেন। তো ওইভাবে আমি হয়তোবা মনে করেন ওই প্রশ্নগুলোর উত্তর যদি আপনারা প্রশ্ন করে থাকেন, তো পরবর্তী ক্লাসে আপনাদের ওই প্রশ্নগুলোর উত্তর আগে দিয়ে দেব, তারপরে নেক্সট সেশনটা স্টার্ট করব। এরকম সিস্টেম বা ফরম্যাটে আমরা পরবর্তীতে আগাবো। ঠিক আছে, এখন তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন।